লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 2024 সালের মার্চ বা এপ্রিলের দিকে ভোট হওয়ার সম্ভাবনা। এবং আহ, বিশেষ করে বিজেপি, তারা ইতিমধ্যে 3 রাজ্যের জয়ের পরেই তারা নেমে পড়েছে ইতিমধ্যেই। শুক্রবার বিজেপির জাতীয় পদাধিকারীদের নিয়ে নির্বাচনী বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এবারে দুটো বিষয়ের উপর জোর দিয়েছেন। একটি হচ্ছে তরুণ ভোটার এবং অন্যটি হচ্ছে যে ভোটের শতাংশ 50% নিয়ে যেতে হবে, অর্থাৎ 50% ভোটের হার নিয়ে যেতে হবে সারা দেশে। এবং সেই অনুযায়ী দ্রুত আহ, শনিবারই প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করে ফেলার যে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এখন প্রশ্ন হলো, এই এই যে প্রার্থী তালিকা, তাতে প্রায় 100 জনের কাছাকাছি এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, 100 জনের কাছাকাছি সাংসদকে ছেঁটে ফেলা হবে। সেই জায়গায় নতুন মুখ আনা হবে, যারা তরুণদের প্রার্থী করা হবে। বিজেপি শিবিরে জানি যে 2019 সালে নির্বাচনের সময় বিভিন্ন রাজ্যে প্রায় 104 জন সাংসদ বাদ পড়েছিলেন। এবারও শখানেক সাংসদের নাম বয়স ও কাজের নিরিখে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যেসব সাংসদরা বহু বছর ধরে জিতে আসছেন, তাদেরকেও আহ, বাদ দেওয়া হতে পারে বলেই খবর। এবং সেইখানে এই রাজ্যে গতবার বিজেপি 18 জন সাংসদ ছিল, তাদের মধ্যে একমাত্র অর্জুন সিং, তিনি তৃণমূলে ফিরে গিয়েছেন। বাকি 17 জন সাংসদ রয়েছেন। তাদের মধ্যে কার কার আহ, বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই রাজ্যেও তাহলে কতজনের মুখ বদল করা হচ্ছে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা প্রশ্ন যে অন্তত 100 সাংসদকে বাদ দিতে পারে বিজেপি, কারণ আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনরা বিজেপি প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। গতবার প্রায় 104 জন বাদ পড়েছিলেন। এবারেও এই 100 জনের কাছাকাছি সারা দেশে বিভিন্ন রাজ্যে 100 জনের কাছাকাছি জয়ী সাংসদকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। তো প্রশ্ন হলো, এই রাজ্যেও তো ব্যতিক্রম নয়। এই রাজ্যে যদি আমরা দেখি, বেশ কয়েকজন সাংসদ রয়েছে যারা তো যাদের বয়স যেমন একদিকে, অন্যদিকে হচ্ছে তাদের কাজের যে খতিয়ান, তা নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে। কারা কারা বাদ যাওয়ার সম্ভাবনা বলে মনে হচ্ছে? দেখো, এবারের আমরা যদি সদ্য সমাপ্ত 3টে রাজ্যের বিধানসভা নির্বাচন দেখি বা তার প্রার্থী তালিকা দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো আর কি বিজেপি পুরো আর কি পরীক্ষা করে হোম গ্রাউন্ড সয়েল কেমন আছে সেটা দেখে বিভিন্ন তথ্য নিয়ে তার উপর যে প্রার্থী তালিকা তৈরি করেছে, অন্তত ভোটের রেজাল্ট বলছে বিজেপির যে পরীক্ষা করেছে সেটা সফল হয়েছে। আমরা কি দেখলাম? মধ্যপ্রদেশ বা রাজস্থানে সমস্ত মন্ত্রীদের, সাংসদদের, জেনারেল সেক্রেটারিকে ইস্তফা দিয়ে সেখানে ভোট করতে পাঠানো হলো, তাই না? এবং সেখানে পাঠিয়ে তারা কিন্তু জিতলেনও। এবং শুধু জিতলেন না, এবার এবং সেখান থেকে আবার যখন ভাবা হলো যে যে এতগুলো বড় বড় মুখ যেগুলো নামবে বা প্রচারে অনেক এগিয়ে, তাদের মুখ্যমন্ত্রী করাবে, সেটাও কিন্তু করা হলো না। ফলে আমি এগুলো কেন বললাম, কারণ পুরো জিনিসটা বিজেপি কিন্তু প্রতিটা জিনিস যখন প্রার্থী করছে, প্রার্থী করার পেছনে কারণ থাকছে এরকম। এবং তারপরে যখন কোনো মুখকে সামনে নিয়ে আসা হচ্ছে, সেখানেও বিজেপির যে পরবর্তী, ধরো বিজেপি যেটা চেষ্টা করছে, তুমি বলো নেক্সট জেনারেশন লিডারশিপ, এই 3জনকে মধ্যে কিন্তু দিয়ে সামনে নিয়ে এসে বিজেপি কিন্তু সেটাই তুলে দিল। নেক্সট জেনারেশন যে লিডারশিপ কাদের হাতে থাকবে, বিজেপি কিন্তু সেই ব্যাটনটা তাদের হাতে তুলে দিচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে আমরা ওখানে কি দেখলাম, যে যে সমস্ত, ধরো 3টে রাজ্যে যে সমস্ত সাংসদ, দণ্ড প্রতাপ সাংসদ যারা সেন্ট্রাল লেভেলে মিনিস্টার ছিল, তাদের কিন্তু ওখানে ছাড়িয়ে নিয়ে এসে শুধু বিধায়ক করে রেখে দেওয়া হলো। এবং আজকে দেশের প্রাক্তন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, তাকে করে দেওয়া হলো হচ্ছে স্পিকার। যেমন রমন সিং, যিনি একটা সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন, তারাকেও করে দেওয়া হলো স্পিকার। এবং যারা বড় মুখ বলতে যেরকম আমরা বুঝি, তোমার শিবরাজ সিং চৌহানকে, জানি না এখনো পর্যন্ত কি আছে, বা তাকে আরো কি এখনো পর্যন্ত যা আছে তাকে বড়ভাবে যদি কাজে লাগানো যাবে কিনা, তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তাকে এক ফিরে আসার জায়গা আছে কিনা জানি না। ফলে এবারে যে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়েও প্রতিটা কেন্দ্রের প্রার্থী কিভাবে
সেটা কিন্তু প্রতিটা নানা হোমওয়ার্কের মাধ্যমে, যা নানা রকম সার্ভের মাধ্যমে সেন্ট্রাল লিডারশিপ সেটা ঠিক করবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি এই মুহূর্তে যদি দেখতে পারি, তাহলে যে ধরনের সাংগঠনিক অবস্থা, যে খুব সহজেই আবার 18টা আসন পুনরুদ্ধার হবে বর্তমান জায়গায় দাঁড়িয়ে, সেটা হয়তো নয় বিজেপির। বিজেপি যদিও বলছে তাদের বুথ লেভেল সংগঠন ভালো হচ্ছে, তারা বাড়ছে, বহু বহু অংশে পৌঁছানো গেছে, এবং প্রত্যেকটা সাংসদের পারফরমেন্সও যে বিরাট কিছু ভালো হয়েছে সেটাও নয়। কারণ বিজেপি ধরো 18টা আসন পেলেও আমার কাছে বিজেপি সেন্ট্রাল লিডারদের কাছে অন্তত কোনো বিজেপির নেতা সেই দর ছিল না যে পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী পায়। 18টা আসন পাওয়ার পর আমরা কি দেখলাম, এ রাজ্য থেকে কোনো পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী ছিল না। যারা পেয়েছিল তাদের প্রতিমন্ত্রী করে রেখে দেওয়া, ডেপুটি মিনিস্টার করে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যে সমস্ত চেঞ্জেস হলো, তাদেরও ডেপুটি মিনিস্টার করে রেখে দেওয়া হলো, কাউকে পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি, বা কাউকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দপ্তরেরও মন্ত্রী দেওয়া হয়নি। একদম। তাহলে তাহলে স্বাভাবিকভাবে বিজেপির যে এই সাংসদদের বিরাট কোনো ভূমিকা নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। বা এরকম এরকম কোনো বিষয় নেই। দেখো, ভোট হবে নরেন্দ্র মোদীর মুখে, এরকম এটা 24-এর লোকসভা নির্বাচন, এবং সেখানে যে সেন্ট্রাল প্রজেক্ট আর কি কেন্দ্রীয় সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গে অবশ্য অন্যরকম, যে প্রজেক্ট বিভিন্ন হতে দেয়নি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বা যাই হোক এগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই প্রধানমন্ত্রীর মুখ এবং সেন্ট্রাল প্রজেক্ট, এটাই তো বিজেপির দুটো জায়গা, সেটা নিয়ে ভোট হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে সমস্ত সাংসদেরা, এরকমও হতে পারে বিপ্লব, যে সাংসদ যেখানে জিতেছে এরকম মনে করার কোনো কারণ নেই যে সেই সাংসদই সেখানে টিকিট পাবে। একজন সাংসদ যদি আহ, একটা কেন্দ্রে যেতে, তাকে নিয়ে গিয়ে যদি মনে করে তাকে অন্য কেন্দ্রেও দাঁড় করানো যেতে পারে, যে সেই সাংসদের জেতার ক্ষমতা কতটা। বিজেপির প্রচুর এমএলএ যারা ভাবছেন যে আবার টিকিটের জন্য দৌড়াদৌড়ি করছেন, সেরকম টিকিট পাওয়ার, সব টিকিট পাবেন এরকমও কোনো নেই, যে এমএলএরা সবাই টিকিট পাবেন সেরকমও ভাবার কোনো কারণ নেই। তো ধরো এখানে আমরা কি দেখেছি, যে সমস্ত সাংসদ এখানে দাঁড়িয়ে ধরো কিছু কিছু আহ, আহ, সাংসদকে নিজেদের পার্টি অফিসে বন্ধ করে রাখা হচ্ছে, সেখানে টায়ার জ্বালানো হচ্ছে, সেটাও আমরা লক্ষ্য করেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা সাংসদের কাজ আতস কাচের নিচে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে প্রতিটা সাংসদ বা মানেই 5 বছরের লাইসেন্স পেয়ে যাওয়া মানে আবার তারা লাইসেন্স পাবেন। ধরো নর্থ বেঙ্গলে বিজেপি যে এগিয়ে আছে, সেখানে দাঁড়িয়ে প্রতিটা সাংসদের কাজ কিন্তু আশানুরূপ নয়। বিশেষ করে বিজেপির যে বেস ছিল, আদিবাসী বেস, ওবিসি বেস, যেটা তোমার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি যে সমস্ত জায়গায়, সেসব জায়গায় কিন্তু বিজেপি পরবর্তীকালে আমরা দেখলাম ভোটে কিন্তু ভালো ফল করতে পারেনি। পরবর্তীকালে বিজেপির ধরো জলপাইগুড়ির আসনে হেরে যেতে হয়েছে, বিধানসভায় নিজেদের আসন, সেই আসনও তারা ধরে রাখতে পারেনি, হেরে যেতে হয়েছে। ফলে সেই এলাকায় এবং সে মন্ত্রীদের কাজও আশানুরূপ নয়। এখানে দাঁড়িয়ে যে বিজেপি ধরো রাজবংশী ভোট ধরে রাখার জন্য অনন্ত মহারাজকে নিয়ে এসছে, কিন্তু রাজবংশী ভোট কি তার সলিড আছে? বিধানসভা ভোটের উপনির্বাচনের ফল কিন্তু তাই বলছে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপিকে হারতে হয়েছে। তাহলে প্রতিটা জিনিস যে এরকম নয় যে উত্তরবঙ্গে সমস্ত সাংসদ জিতে যাবে বলে তাদের রেখে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই। প্রতিটা সাংসদের কাজ সেখানে, বা এরকম হতে পারে কোনো বিধানসভা ধরো ওখানে যদি মনে করে যে কোনো ভালো মানুষকে নিয়ে আসা হবে, বা ভালো মানুষ আমি কি বলছি, যারা আমরা টেকনোক্র্যাট বলি, যেরকম এরকম শোনা যাচ্ছে দার্জিলিং থেকে এবার হর্ষ সিংলা দাঁড়াতে পারেন, প্রাক্তন বিদেশ সচিব হর্ষ সিংলা নাম শোনা যাচ্ছে, হর্ষ সিংলা। এবং কারণ তুমি যদি এবারে ক্যাবিনেটের প্যাটার্ন দেখো নরেন্দ্র মোদী, তাহলে কিন্তু দেখবে নরেন্দ্র মোদী অনেক বেশি যারা টেকনোক্র্যাট, যারা আইএএস আইপিএস বিভিন্ন টপ তোমার আইটি প্রফেশনাল, আইএফএস, উনি কিন্তু তাদের নিয়ে আসছেন। উনি কারণ উনি যেটা করছেন, উনি যে সমস্ত স্কিম বলে দিচ্ছেন সেই স্কিমটা উনি বলছেন, এবং সেই জিনিসটা ইমপ্লিমেন্টেশনের দরকার, যেটা চালানো দরকার, যেটা আমলাদের দিয়ে চালাতে হবে। মুখটা তো উনি, ফলে অন্যের মুখে তো ভোট হচ্ছে না। ফলে ফলে উনি কিন্তু সেই একটা তোমার যদি দেখো মন্ত্রিসভায় ধরো আমরা যদি দেখি অশ্বিনী বৈষ্ণব আজকে দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বে, রেল মন্ত্রক, আইটি মিনিস্ট্রি। একইভাবে হরদীপ সিং পুরী, একইভাবে মেঘওয়াল, তোমার তোমার একইভাবে কিরণ রিজিজু, তোমার বিভিন্ন যারা আমলা, প্রাক্তন আমলা, তাদের কিন্তু উনি নিয়ে এসছেন এবং গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিচ্ছেন। তেমনি এখানেও তাই।
হর্ষবর্ধন সিংলার একটা ভূমিকা থাকতে পারে। হর্ষবর্ধন সিংলাকে আমরা দেখলাম G20 সামিট উনি খুবই দক্ষতার সাথে উনি সম্পন্ন করেছেন, এবং একদম। তারপরে উনি দার্জিলিং এই পড়ে আছেন। একইভাবে অশোক লাহিড়ী, তাকেও এবার দেখা যেতে পারে হয়তো কোনো রায়গঞ্জ বা কোনো জায়গা থেকে, বা বালুরঘাট বা কোনো জায়গা থেকে তাকেও জিতিয়ে নিয়ে আসা হতে পারে, কারণ অশোক লাহিড়ী দীর্ঘদিনের কাজ করার আর কি অর্থনীতিবিদ। আহ, হ্যাঁ, অর্থনীতিবিদের হুম। দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আছে হুম। তার সেই কেন্দ্রীয় স্তরে, ফলে তার অভিজ্ঞতা কাজে লাগানো হতে পারে। একইভাবে বিজেপি নতুন কোনো মুখ যেখানে নিয়ে দেখার, যেটা আমি এখনো পর্যন্ত ঠিক নেই, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে তারা আবার নামায় কি নামায় না ভোটে, যেহেতু মিঠুন সর্বভারতীয় সহসভাপতি, সেভাবে তাকে নামায় বা নামে। এবং আরেকটা বড় জায়গা এখানে হয়তো সম্ভাবনা আছে, আহ, এখনো পর্যন্ত সেটা কম আর কি বিজেপির আলাপ আলোচনা, যে যে শুভেন্দু অধিকারী, তাকে কাঠি বা তমলুক কোনো একটা জায়গাতে, কারণ যে প্যাটার্নটা আমরা দেখেছিলাম ধরো তিনটে আর কি রাজ্যের নির্বাচনে, সেখানে আমরা কি দেখেছিলাম, দলীয় যারা সাংসদ বা মন্ত্রী, তাদের বিধানসভার ভোটে প্রার্থী করা হয়েছিল। তো এখানে দাঁড়িয়ে যে যারা ধরো দলের পশ্চিমবঙ্গ দলের মুখ, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অন্যতম, তাকেও কোনো জায়গায় হাওয়া তোলার জন্য তাকেও কোনো জায়গায় প্রার্থী করার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। ফলে সেখানে তমলুক বা কাঁথি থেকে তিনি প্রার্থী হতেই পারেন, উজ্জ্বল সম্ভাবনা। একইভাবে ধরো বিজেপির প্রতিবারই যেটা করে আমরা দেখি, ভোটের আগে বিজেপি কোনো তারকা ক্যান্ডিডেটকে জয়েন করে, সেটা সব রাজ্যেই করেছে। তো এই রাজ্যেও সেখানে দেখার যে বিজেপি এখানে রাজ্যেও কোনো তারকা মুখ এখানে থেকে নিয়ে আসে কিনা, বিশেষ করে গতবার, দক্ষিণ কলকাতায়। গতবার না তার আগের বার 2014 সালে যেমন আমরা বাবুল সুপ্রিয়কে দেখেছিলাম হুম। পরপর দুবার। হ্যাঁ, তো না, বাবুল এরকমই। সুপ্রিয় তো ধরো 2014 সালেই সে দাঁড়িয়েছিল এবং জিতেছিল, হুম। কিন্তু নিয়ে এসেছিল পরবর্তীকালে বিধানসভায় দাঁড় করিয়েছিল। হুম। এরকম একজন শোনা যাচ্ছে, যদি এখন আসেনি, আমি নামটা বলছি না, একটা বিখ্যাত অভিনেত্রীর কথা শোনা যাচ্ছে দক্ষিণ কলকাতা থেকে, তিনি দাঁড়াতে পারেন। অলরেডি তার নামটা গেছেও, তার তা নিজেও এখন পাবেন কিনা জানি না। তার নামটা আর কি উচ্চ বিজেপি নেতৃত্বের কাছে গেছেন, তার কথাও হচ্ছে। তো ফলে এবার দেখা বিজেপির আগের ভোটগুলো কে কি করেছে, মাটি থেকে কতটা লড়াই করেছে তার উপর। ফলে কোনো সাংসদের ভাবার কোনো গ্যারেন্টি নেই যে জিতলেও তারা এই সিটটা পাবেনি। ফলে যেমন 100টা সিট বা তার বেশি হতে পারে, কারণ এখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ অপ্রতিরোধ্য ভাবে যা মনে করবেন সেটাই করবেন, এখানে কোনো চ্যালেঞ্জের বিষয় নেই, কোনো বলার বিষয় নেই, কোনো জায়গায় ধরার বিষয় নেই। যদি মনে করে ধরে আমি দিল্লির পার্টি অফিসে বসে টিকিট নিয়ে চলে যাব, সেরকম কোনো বিষয় নেই। ফলে পরিবর্তন হবে, এবং বাংলাতেও বিরাট মাপেরই পরিবর্তন হবে। একদম। সারা দেশে তো পরিবর্তন হবেই, প্রায় 100 জনের বেশি সাংসদ বাদ পড়ার সম্ভাবনা, যেখানে 2019 সালে 104 জন নতুন মুখ আনা হয়েছিল। এবারে হয়তো আরো বেশি সংখ্যা হবে। আমরা সেদিকে নজর রাখবো যে এবারে এই বাংলা থেকে কারা কারা প্রার্থী হচ্ছেন, যারা সাংসদ রয়েছেন তাদের কাজ কতটা আহ, আহ, ততটা আশানুরূপ নয়। বিশেষ করে বেশ কয়েকজন সাংসদের নাম রয়েছে যাদের কাজ নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে লোকালি এবং তাদের সংসদীয় কেন্দ্রে। তো এইবারে দেখার যে এই বাংলা থেকে বিজেপি যে 18টা আসনে জয়ী হয়েছিল, সেই 18টি আসনে 18 জন সাংসদ তারা কি টিকিট পাবেন, নাকি তাদের পরিবর্তে অন্য কোনো নতুন মুখ আনা হচ্ছে, আমাদের সেদিকে নজর থাকবে। আহ, আর কয়েকটা দিন তারপরেই তো বছর শেষ, তারপরেই ভোটের দামামা বেজে যাবে। আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।